तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री रामकृष्ण अश्विनी कुमार प्रभृति भक्त संगे। ঠাকুর সমাধিভঙ্গের পরে কেশববাবুকে বললেন, কেশব, একদিন তোমার ওখানে গেছিলাম, শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। আমি তখন উপর পানে তাকাই আর ভাবি, তাহলে এদের দশা হবে কি? তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে? সেই নেউলের মতো পেছনে বাঁধা ইট, কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসল, কিন্তু থাকবে কেমন করে? ইটে টানে আর ধূপ করে নেবে পড়ে। তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো, কিন্তু ওই দাঁড়াসুতো ইট টেনে আবার নামিয়ে ফেলে। তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে, আবার ডুব দেবে আবার উঠবে, এমনি চলবে। তোমরা একেবারে ডুবে যাবে কি করে? কেশববাবু বললেন, গৃহস্থের কি হয় না? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র দেবেন্দ্র 2-3 বার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন। তারপর বললেন, তা জানো, একজনার বাড়ি দুর্গোৎসব হতো, উদয়াস্ত পাঁঠা বলি হতো। কয়েক বৎসর পরে আর বলির সে ধুমধাম নাই। একজন জিজ্ঞাসা করলে, মশাই, আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই? সে বললে, আরে এখন যে দাঁত পড়ে গেছে। দেবেন্দ্রও এখন ধ্যান ধারণা করছে, তা করবেই তো। তা কিন্তু খুব মানুষ। দেখো, যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো। নারকেল যতদিন ডাব থাকে, তার লেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে সঙ্গে মালার একটুকু উঠে আসবেই। আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো। ওই শাঁস আর মালা পৃথক হয়ে যায়, তখন শাঁসটা ভিতরে ঢপর ঢপর করে। আত্মা হয় আলাদা আর শরীর হয় আলাদা, দেহটার সঙ্গে আর যোগ থাকে না। ওই যে আমিটে, ওটাতেই বড় মুশকিল বাধায়। শালার আমি কি যাবেই না? এই পোড়ো বাড়িতে অশ্বত্থ গাছ উঠেছে, খুঁড়ে ফেলে দাও, আবার পরদিন দেখো এক ফেঁকড়ি গজিয়েছে। ওই আমিও অমনি ধারা। পেঁয়াজের বাটি 7 বার ধোও, শালার গন্ধ কি কিছুতেই যাবে নি? কি বলতে বলতে কেশববাবুকে বললেন, হাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, 1 পা ফেলে আর 1 পা ফেলতেই উফ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক, ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে। এরা বলেন ঈশ্বর নাই। 1 কি 1.5 ঘন্টা পরে কীর্তন আরম্ভ হলো। তখন যা দেখলাম তা বোধহয় জন্ম জন্মান্তরেও ভুলব না। সকলে নাচতে লাগলেন, কেশবকেও নাচতে দেখলাম। মাঝখানে ঠাকুর, আর সবাই তাঁকে ঘিরে নাচছেন। নাচতে নাচতে একেবারে স্থির, সমাধিস্থ। অনেকক্ষণ এইভাবে গেল। শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে। আর একদিন, বোধহয় 1883 সনে, শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম। সেদিন তাদের দেখে বললেন, এরা এসেছেন কেন? আমি, আপনাকে দেখতে। ঠাকুর, আমায় দেখবে কি? এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না। আমি, এরা তা দেখতে আসে নাই, আপনাকে দেখতে এসেছে। ঠাকুর, তবে এরা বুঝি চকমকির পাথর, ভিতরে আগুন আছে? 1000 বছর জলে ফেলে রাখো, যেমন ঠুকবে অমনি আগুন বেরুবে। এরা বুঝি সেই জাতীয় জীব? আমাদের ঠুকলে আগুন বেরোয় কই? আমরা এই শেষ কথা শুনে হাসলাম। সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই, তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল। আর একদিন গেছি, প্রণাম করে বসেছি। বললেন, সেই যে কাক খুললে ফসফস করে উঠে
একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো? আমি বললাম, লেমনেড। ঠাকুর বললেন, আনো না। মনে হয় একটা এনে দিলাম। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। কয়েকটি প্রশ্ন করেছিলাম, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর, কই আর আছে। কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি, তবু একদিনের কথা বলছি। একটা লোক লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল, তা কেমন খেতে ইচ্ছা হলো না। আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো, ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারিকেল গাছ তাল গাছ বড় হয়, বালতো আপনি খসে পড়ে, জাতিভেদ তেমনি খসে যায়। টেনে ছিঁড়ো না ওই শালাদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, কেশববাবু কেমন লোক? ঠাকুর, ওগো, সে দৈবী মানুষ। আমি, আর ত্রৈলোক্যবাবু? ঠাকুর, বেশ লোক, বেড়ে গায়ে। আমি, শিবনাথবাবু? ঠাকুর, বেশ মানুষ, তবে তর্ক করে যে। আমি, হিন্দুতে ও ব্রাহ্মতে তফাৎ কি? বললেন, তফাৎ আর কি, এইখানে রোশন চৌকি বাজে, একজন সানাইয়ের পোঁ ধরে থাকে, আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মেরা নিরাকার ভোঁ ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে। জল আর বরফ, নিরাকার আর সাকার। যা জল তাই ঠান্ডায় বরফ হয়, জ্ঞানের গরমিতে বরফ জল হয়, ভক্তির হিমে জল বরফ হয়। সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারপাশে 4 ঘাট, এ ঘাটের লোক জল নিচ্ছে, জিজ্ঞাসা করো বলবে জল, ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি, আরেক ঘাটে ওয়াটার, আরেক ঘাটে অ্যাকোয়া, জল তো একই। বরিশালে অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বললেন, সেই কোতরঙের রামকুমার তো? আমি বললাম, আজ্ঞা হাঁ। ঠাকুর, তাকে কেমন লাগলো? আমি, খুব ভালো লাগলো। ঠাকুর, আচ্ছা, সে ভালো না আমি ভালো? আমি, তাঁর সঙ্গে কি আপনার তুলনা হয়? তিনি পণ্ডিত বিদ্বান লোক, আর আপনি কি পণ্ডিত জ্ঞানী? উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন। 1-8 মিনিট পরে আমি বললাম, তা তিনি পণ্ডিত হতে পারেন, আপনি মজার লোক, আপনার কাছে মজা খুব। এইবার হেসে বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ। আমায় জিজ্ঞাসা করলেন, আমার পঞ্চবটী দেখেছ? বললাম, আজ্ঞা হাঁ। সেখানে কি কি করতেন তাও কিছু বললেন। সেই নানা ভাবের সাধনের কথা, ন্যাংটার কথাও বললেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে পাবো কি করে? উত্তর, ওগো, সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে। লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না, কাঁদতে কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যায়। আমি ঠাকুরের উক্তিগুলি শুনে শুনে লিখছিলাম। বললেন, হাঁ দেখো, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘোঁটো, সিদ্ধি খাও। এরপর আমায় বললেন, তোমরা তো সংসারে থাকবে, তা একটু গোলাপি নেশা করে থেকো। কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে, তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে খেয়ে খেয়ে যেমন তেমন করে পড়ে থাকবে। সংসারে থাকবে তো একখানি আম্মোক্তারনামা লিখে দাও, বকলমা দিয়ে দাও, উনি যা হয় করবেন। তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝির মতো। বাবুর ছেলেপুলেকে কত আদর করছে, নামাচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, যেন তারই ছেলে, কিন্তু মনে মনে জানছে এ আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে আর সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। এতক্ষণ মেঝেয় বসে কথা হচ্ছিল, এখন তক্তপোষের উপরে উঠে লম্বা হয়ে শুলেন। আমায় বললেন, হাওয়া করো। আমি হাওয়া করতে লাগলাম। চুপ করে রইলেন। একটু পরে বললেন, বড্ড গরম গো,
পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শৌক তো আছে দেখছি। হেসে বললেন, কেন থাকবে নি, কেন থাকবে নি? আমি বললাম, তবে থাক থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয়। শেষবার, যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে উল্লেখ করেছ, সেইবার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম, তার বিএ পাশ করার অব্যবহিত পরে। এইবার সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার ইটি পেলে কোথায়, বেড়ে তো? ওগো, তুমি তো উকিল, উফ, বড় বুদ্ধি। আমায় একটু বুদ্ধি দিতে পারো? তোমার বাবা যে সেদিন এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে কেমন দেখলেন? বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললাম, আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন। একটু হাসলেন। আমি বললাম, আমাদের গোটা কতক কথা শুনান। বললেন, হৃদয়কে চেনো? আমি বললাম, আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর হৃদে বলতো, মামা, তোমার বুলিগুলি সব এক সময়ে বলে ফেলো না, ফিবার এক বুলি কেন বলবে? আমি বলতাম, তা তোর কি রে শালা, আমার বুলি আমি লক্ষবার ওই এক কথা বলবো, তোর কি রে? আমি হাসতে হাসতে বললাম, তা বটেই তো। কিঞ্চিত পরে বসে ওং ওং করতে করতে গান ধরলেন, ডুব 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 রূপসাগরে আমার মন। 2-1 পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব। সমাধি ভঙ্গ হল। পায়চারি করতে লাগিলেন। ধুতি যা পরা ছিল তা 2 হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপর তুলেছেন। এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে খানিকটা অমনি পড়েছে। আমি আর আমার সঙ্গী টেপাটেপি করছি আর চুপি চুপি বলছি, ধুতিটি পরা হয়েছে ভালো। একটু পরেই, দূর শালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন, দিয়ে দিগম্বর হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, এ ছাতা লাঠি তোমাদের? আমি বললাম, না। অমনি বললেন, আমি আগেই বুঝেছি, এ তোমাদের নয়। আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি। সেই একটা লোক হাউমাউ করে কতকগুলো গিলে গেল, এ তারই নিশ্চয়। কিছুকাল পরে ওইভাবেই খাটের উত্তর পাশে পশ্চিমমুখ হয়ে বসে পড়লেন। বসেই আমায় জিজ্ঞাসা, ওগো, আমায় কি অসভ্য মনে করছো? আমি বললাম, না, আপনি খুব সভ্য, আবার এ জিজ্ঞাসা করছেন কেন? ঠাকুর, আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে, ওরা এলে কোনো রকমে একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরিশ ঘোষকে চেনো? আমি, কোন গিরিশ ঘোষ, থিয়েটার করে যে? ঠাকুর, হাঁ। আমি, দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর, ভালো লোক। আমি, শুনি মদ খায় নাকি? ঠাকুর, খাক না, খাক না, কদিন খাবে। বললেন, তুমি নরেন্দ্রকে চেনো? আমি, আজ্ঞা না। ঠাকুর, আমার বড় ইচ্ছা তার সঙ্গে তোমার আলাপ হয়। সে বিএ পাশ দিয়েছে, বিয়ে করেনি। আমি, যে আজ্ঞা, আলাপ করব। ঠাকুর, আজ রামদত্তের বাড়ি কীর্তন হবে, সেইখানে দেখা হবে, সন্ধ্যার সময় সেইখানে যেও। আমি, যে আজ্ঞা। ঠাকুর, যাবে তো, যেও কিন্তু। আমি, আপনার হুকুম হলেও তা মানব না, অবশ্য যাব। ঘরে ছবি কখানা দেখালেন, পরে জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? আমি, শুনতে পাই পাওয়া যায়। ঠাকুর, সেই ছবি একখানি তুমি আমায় দিও। আমি, যে আজ্ঞা, যখন এবার আসব নিয়ে আসব। আর দেখা হলো না, আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই। সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম। নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন। নরেন্দ্র তাঁর ডান পাশে, আমি সম্মুখে। নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন। নরেন্দ্র বললেন, আজ আমার বড় মাথা ধরেছে, কথা কইতে ইচ্ছা হচ্ছে না। আমি বললাম, থাক, আর একদিন আলাপ হবে।
সেই আলাপ হয় 1897 সনের মে কি জুন মাসে আলমোড়ায়। ঠাকুরের ইচ্ছা তো পূর্ণ হতেই হবে, তাই 12 বছর পরে পূর্ণ হলো। আহা, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটাইয়াছিলাম। কখনো তাঁর বাড়িতে, কখনো আমার বাড়িতে, আর একদিন নির্জনে তাকে নিয়ে একটি পর্বত শৃঙ্গে। আর তাঁর সঙ্গে পরে দেখা হয় নাই। ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারের দেখা। ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি, কেমন বেয়াদবের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃত বর্ষী হাসিটুকু যতনে প্যাটরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত অমৃতকণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে হৃষ্যামি চ মুহুর্মুহু, হৃষ্যামি চ পুনঃপুনঃ। আমারই যদি এই, এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সমাপ্ত। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।